গল্প কট ম্যারেজ, লেখিকা পিউ রায়। ধপাস। ভার্সিটি থেকে ফিরছিলাম এমন সময় পিছলা খেয়ে পড়ে গেলাম। কাল বৃষ্টি হয়েছে, যার কারণে রাস্তাঘাটে কাদায় মাখামাখি হয়ে আছে। ভাগ্য ভালো যে রাস্তায় কেউ নেই, না হলে ইজ্জতদের ফালুদাবাজি হয়ে যেত। আপনি এভাবে পড়ে বসে আছেন কেন? ওঠেন। আমার ভাবনার মাঝেই একটা হাত কেউ একজন বাড়িয়ে বলে উঠল। আমি সামনে তাকিয়ে দেখি একটা মেয়ে দাঁড়ায় আছে আমার দিকে, ওর একটা হাত বাড়িয়ে দিয়ে। দেখতে ভালোই শ্যামবনের, লাল একটা গ্রাউন পরা, সাথে লাল একটা ওড়না নেওয়া, চুলগুলো খোপা করা, হাইটটা অনুমানে 5 হবে। কি হলো, এভাবেই বসে থাকবেন নাকি? ওঠেন। মেয়েটি আবার বলে ওঠে। না না। এটা বলে মেয়েটির হাত ধরে উঠে পড়লাম। তোমার বাসা কোথায়? আগে তো কখনো দেখিনি এই গ্রামে। আমি জিজ্ঞাসা করলাম। আমি তো এখানে নতুন আসছি, প্রায় 1 সপ্তাহ হবে। ও, তার নাম কি তোমার? নাম দিয়ে কাম কি হুম। এটা বলে মেয়েটি ছুটে পালিয়ে গেল। আশ্চর্য, আমি হেঁটেই পড়ে গেলাম আর মেয়েটি দৌড়ে চলে গেল। তারপর আমি বাড়ি চলে আসি। বাড়িতে সবাই আমাকে কাদায় মাখো মাখো অবস্থায় দেখে জিজ্ঞাসা করতে থাকলো, কিরে পড়ে গেলি নাকি, কিভাবে পড়লি, ইত্যাদি ইত্যাদি। এগুলো শুনে আমার রাগ উঠে গেল। দেখতাছে পড়ে গেছি কাদায় মাখা শরীরে, তার ওপর এসব কি অদ্ভুত প্রশ্ন। রেগে বললাম, আরে বাল সরো তো, না হলে চলো, কেমনে পড়ছি আবার পড়ে দেখাই। ইয়াস বাবা, রাগ করিস না, আর ওরে ছাড় তো, সবাই যা গিয়ে ফ্রেশ হয়ে আয়, মা বলল। এত কিছু মাঝে পরিচয়টা দেওয়া হয়নি। আমি ইয়াস কুমার, মা বাবার একমাত্র আদরের বাদর ছেলে। এবার অনার্স 2য় বর্ষে পড়ছি। আমার বাবা গ্রাম প্রধান আর মা গৃহিণী। একটা মেয়ের খোঁজ নিতে বলছিলাম, নিয়েছিস? আমি আমার ফ্রেন্ড শাওনকে বললাম। না, নেই নাই তো। কেন? রাগী কণ্ঠে। মনে ছিল না। শালা, সারা রাত আমার ঘুম হয় নাই, আর তুই বলছস তোর মনে ছিল না? এটা বলে শাওনকে দিলাম 2টা ঘুষি। শালা, একটা মেয়ের জন্য এভাবে মারলি আমাকে? তো মারবো নাকি চুমু খাবো? 10 মিনিটের মধ্যে আমার ওর সব খবর চাই। কিন্তু ইয়াস, আমরা তো মেয়েটাকে দেখি নাই, ওরে কিভাবে খুঁজে পামু? সানি বলল। মেয়েটা বলেছে ওই গ্রামে নতুন 1 সপ্তাহ হয়েছে আসছে যে। আমি জানি না ওরে কিভাবে খুঁজবি, কিন্তু ওরে আমার চাই। আমাদের ইয়াস প্রেমে পড়ল নাকি হুমং? তুষার বলে ওঠে। তাই মনে করতে পারিস, এখন যা, ওর খোঁজ নিয়ে আয়। ও। এটা শুনে ইয়াসের ফ্রেন্ডরা সানি, শাওন, তুষার সবাই চিৎকার করে ওঠে। এখন যা বলছি তা কর। ওকে, এটা বলে সবাই বাইক নিয়ে চলে যায়। প্রায় 20 মিনিট পরে সবাই আসে, এসে দেখে ইয়াস বাইকে ওপরে শুয়ে আছে, পায়ের ওপর পা দিয়ে, হাত মুখের ওপরে রাখা। ইয়াস, খবর পাইছি, শাওন বলে। ইয়াস মুখ থেকে হাত সরিয়ে বলে, ওর নাম কি? ওর নাম রিধি, ইন্টার ফার্স্ট ইয়ারে আমাদের ওই কলেজটা আছে না, এখানে ভর্তি হয়েছে। আর ওর বাবা স্কুল টিচার, আর মা বাড়িতেই থাকে, একটা ভাইও আছে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামে সানি। থ্যাংক ইউ মাই বয়েস, চল তোদের ট্রিট দেই। এটা বলে সবাই সমানের একটা দোকানের দিকে হাঁটা দেয়। ইয়াস আজকে ওই রাস্তা দিয়ে যাচ্ছে আর কালকের ওই মেয়েটার কথা ভাবছিল। ওই মেয়েটার ভাবনায় এতই বিভোর ছিল যে একটা ইটে হোঁচট খেয়ে পড়ে যায়। আহো, আমার কোমর শেষ মনে হয়, কোন বালে রাস্তার মধ্যে এগুলো রাখে? ইয়াস রাগে গজগজ করতে করতে বলল। আয় হায়, আজকে আপনি পড়ে গেলেন কিভাবে? আজকে তো কাদাও নেই। ইয়াস এ কথা শুনে সামনে তাকায়, দেখে ওই মেয়েটাই, রিধি। আজকে পরনে সাদা কলেজ ড্রেস, চুলগুলো বেনি করা, কাঁধে একটা বেগ, মুখশ্রী ঘেমে আছে, একদম মায়াবতী লাগছে মেয়েটারে। ওঠেন ওঠেন, রিধি ওর হাত বাড়ায় দিতে দিতে বলল। ইয়াস ওর হাত ধরে উঠে পড়ল আর বলল, থ্যাঙ্কস ম্যাডাম রিধি। আপনি আমার নাম কি করে জানলেন?
রিধি ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করে, তুমি না বললে কি জানতে পারবো না ভাবছ? ভ্রু নাচায় বলে ইয়াস। আচ্ছা, আপনার কি রাস্তায় পড়ে থাকতে অনেক ভালো লাগে নাকি সব সময় রাস্তায় পড়ে থাকতেই দেখি? প্রতিদিন যদি এভাবে পড়ে থাকলে তোমার দেখা পাই তো অবশ্যই ভালো লাগবো। নাটক হুক, এটা বলে রিধি সামনের দিকে যেতে নেয়। এমন সময় ইয়াস ওর হাত টেনে ধরে। আমার হাত ধরছেন কেন? ছাড়েন, আর কেউ দেখলে খারাপ ভাববে। বাবা, তুমি আমার হাত ধরলে আমাকে তুললে তখন কেউ খারাপ ভাববে না, আমি ধরলেই খারাপ ভাববে হোম। এক ভ্রু নাচায় বলে, আমি তো আপনাকে সাহায্য করছি, এতে কেউ খারাপ ভাববে কেন? আর ছাড়ে, এটা বলে রিধি হাত ছাড়ানোর জন্য মোচড়ামোচড়ি করতে থাকে। ওয়েট, আমার কথা শোনো নেও, তারপর ছেড়ে দিব। কি বলবেন বলেন তাড়াতাড়ি। আমাকে বিয়ে করবে হুমম? কি অদ্ভুত মানুষ, প্রেমের প্রস্তাব দেয় আর আপনি ডিরেক্ট বিয়ে। হ্যাঁ বলো তুমি রাজি কি না? রাজি থাকলে এখনই নিয়ে যাব তোমার বাড়ি কাজী। না, আমি রাজি না। রিধি এটা বলে হাত ছাড়িয়ে চলে যায়। তোমার বাড়িতে আমি বিয়ে প্রস্তাব পাঠাবো, রাজি না হলে পরের ব্যবস্থা আমি করব। এটা বলেই ইয়েসও বাড়ি দিকে যায়। কি পাগল মানুষে বাবা, পড়ে গেছে তুলছি, তার কারণে ডিরেক্ট বিয়ে প্রস্তাব দিবে, অদ্ভুত। রিধি বিড়বিড় করতে করতে বাড়ির দিকে চলল। বাবা, আমি ওই মেয়েকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। ইয়াস প্রায় আধা ঘন্টা ধরে একই কথা বলছে। ওর বাবা শুনে শুনে বিরক্ত বোধ করছে এবার। বেশি আদর দিয়ে বাচ্চা কাচ্চা বড় করলে এমনই হয়। ইয়াস বাবা, আমি বলছি তো তোরে ওই মেয়ের সাথেই বিয়ে দিব, এখন একটু কাজ করতে দে। না, তুমি বলো কালকেই ওই মেয়ের বাড়িতে যাবে সম্বন্ধ নিয়ে। এত তাড়াতাড়ি এত কিছু কিভাবে করব বল আমারে, 2 দিন পরে গেলে কি হয় না? না হয় না, হয় না কালকে মানে কালকে শেষ কথা। আচ্ছা যাব কিন্তু। কিন্তু কি আবার? ইয়াস ঠোঁট উল্টে বলল, কথা তো শেষ করতে দে আমারে। আচ্ছা করো। ব্যবসা সামলাতে হবে। ওকে। আমার সাথে গ্রোয়ামের নানা কাজে সাহায্য করতে হবে। ওকে। ওই মেয়েটার ঠিকমতো খেয়াল রাখতে হবে। এ ব্যাপারে তোমার না ভাবলেও চলবে। এখন কালকের জন্য সবকিছু রেডি করো। আচ্ছা। আজকে শনিবার সকাল 11টা। ইয়াসদের বাড়ির সবাই বেরিয়ে পড়ল রিধিদের বাড়ির উদ্দেশ্যে। রিধি বাড়িতে ইয়াসের বাবা লোক পাঠিয়ে জানাইছে আজকে ওরা যাবে ওদের বাড়িতে। গাড়ি করে এসে থামল রিধিদের বাড়ির সামনে। ইয়াস দরজা খুলে বের হয়ে উপরের দিকে তাকায়, দেখে রিধি জানালার আড়াল থেকে দেখছে। এটা দেখে ইয়াস একটা চোখ মারলে রিধি সাথে সাথে মুখ ভেঙচি কেটে চলে যায়। ইয়াস এটা দেখে ফিক করে হেসে দিল। কি হলো, এভাবে হাসিস কেন? ইয়াসের বাবা বলল, না কিছু না, চলো ভিতরে। সবাই ভিতরে যেতে রিধির বাবা সবাইকে বসতে বললেন আর রিধির মা খাবার দাবার এনে দিল। আরে বিআই সাহেব, এসব পড়ে হবে, আগে বউ মাকে নিয়ে আসুন দেখি। এটা শুনে রিধির বাবা মা একজন আরেকজনের দিকে তাকালেন। তারপর রিধির বাবা বললেন, আসলে প্রধান মশাই। আরে বিআই বলুন, কিসের প্রধান মশাই করছেন? ইয়াসের বাবা বলে, মানে একটা কথা ছিল যদি শুনতেন। হ্যাঁ বলেন। যদি একটু একা কথা বলা যেত। ইতস্তত বোধ করে বললেন, যা বলার এখানেই বলুন। ইয়াস গম্ভীর গলায় বলল, হ্যাঁ এখানেই বলেন। ইয়াসের বাবা বলল। রিধির বাবা এবার একটু গম্ভীর গলায় বলেন, আমার মেয়ের আগে থেকে বিয়ে ঠিক করে রাখা আছে আমার বন্ধুর ছেলের সাথে। ইয়াসের এটা শুনে মাথা গরম হয়ে যায়, তাও শান্ত কণ্ঠে বলে, দেখেন ওনাদের না করে দেন, আর আমি কখনো ওরে কষ্টে রাখমু না, সবসময় সুখেই রাখমু, তো এখন বিয়ের কথা বলি হোম। এটা শুনে রিধির বাবা বলে, দেখো বাবা, এটা তো আর অনেক আগেই ঠিক করে রাখা হয়েছে, আর এখন না কি করে বলি বলো? একটা কথা, রিধি কি ওরে পছন্দ করে?
না আসলে রিধিরই এ ব্যাপারে বলি নাই এখনো। ওই রিধি, এইচএসসিটা দিয়ে নিক তারপর বলবো। রিধি যখন জানেই না তাহলে কিসের বিয়ে? এখন আমার সাথেই বিয়ে পাকা করুন আর এইসব কথা বাদ দেন ওকে। রিধি বলছে, আমি যাকে বলবো ও তাকেই বিয়ে করবে। তো ওই বিয়েতে এমনি রাজি। তো এখন আপনি কি আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিবেন না? রাগী কণ্ঠে বলল ইয়েস। না, আপনারা দয়া করে চলে যান। এটা শুনে ইয়েস এক লাথি দিয়ে সামনে টেবিলে যা যা রাখা ছিল সব ফেলে দিল। এতক্ষণ ইয়েসের বাবা চুপচাপ সব দেখতেছিল, কিছু বলে নাই, কারণ জানে মাঝে কথা বলে ওনার ছেলে আর বেশি রাগ করব, কিন্তু এখন আর চুপ না থেকে ছেলেকে থামাতে এগিয়ে যায়। বাবা আমার, চল বাড়ি চল, এর থেকে আরো ভালো সুন্দর মেয়ে নিয়ে আসবো তোর জন্য, চল বাপ এখন। ইয়েসের বাবা ওরে বলতে লাগলো। এসব শুনে ইয়েস চিৎকার করে বলল, আমার সুন্দর মেয়ে চাই না, আমার ওরে চাই, ওরেই চাই। এত চিৎকার চেঁচামেচি শুনে রিধি নিচে চলে আসে। কি হয়েছে কি এখানে? আপনারা এসব কি শুরু করলেন? রিধি সিঁড়ি দিয়ে নামতে নামতে বলতে লাগলো। ইয়াস রিধিকে দেখে মুগ্ধ চোখে আবার তাকায় আছে। মেয়েটাকে যতবার দেখে ততবারই মুগ্ধ হয়। রিধির পরনে হাঁটু অবধি কালো একটা টপস, যা সুন্দর শরীরে একদম ফুটে আছে, সাথে চুলগুলো খোলা। ওই সময় জানালা দিয়ে শুধু ওর মুখটাই দেখছে, ওকে পুরো দেখে নাই। কিন্তু এখন দেখে দ্বিতীয়বারের মতো আবার প্রেমে পড়ে গেছে। রিধিকে দেখে ওর রাগ একদম কমে গেছে। ইয়াসের এভাবে একগুঁয়ে তাকানো দেখে রিধির কিছুটা অস্বস্তি লাগতাছে। ইয়াস এটা বুঝতে পেরে রিধির বাবার দিকে চলে যায় আর বলে, শোনেন শ্বশুর মশাই, মেয়ে দিলেন না ভালো কথা, কিন্তু আপনি ভাববেন না আপনার মেয়েকে এত সহজে আমি ছেড়ে দিব, তো সাবধানে রাইখেন ওকে, চলো বাবা মা। কথাটা অ্যাটিটিউড নিয়ে বলে স্নান গ্লাস পড়তে পড়তে বাহিরে চলে যায়, সাথে ওর মা বাবাও চলে আসে। রিধি ইয়েসের যাওয়ার দিকে তাকায়, বিড়বিড় করে বলে, খালি খালি আলগা ভাব, নাটক যত সব হু। এটা দেখে রিধির মা বলে, তোরে নিচে নামতে বারণ করছি না, নিচে নামলি কেন? এত চিৎকার চেঁচামেচি শুনে ভয় পেয়ে গেছিলাম, তাই দেখতে আসছিলাম, সরি মা, এটা বলে মাথা নিয়ে ফেলে। এটা দেখে রিধির বাবা বলল, আর মা কোনো কিছু হয় নাই, যাও তুমি ঘরে যাও। রিধি সিঁড়ির দিকে পা বাড়াবে এমন সময় ওর বাবা আবার বলে ওঠে, ওই ছেলেকে দেখলে ওর দিকে তাকাবে না আর ওর থেকে দূরে থাকবে হুমম। আচ্ছা বাবা, এটা বলে রিধি ওপরে চলে যায়। পরের দিন রিধি আসছিল, কলেজ থেকে আসছিল, এমন সময় দেখে ওই এক জায়গায় ইয়াস আবার নিচে পড়ে আছে। আর ওকে দেখে মুচকি মুচকি হাসছে। রিধি বুঝল যে আজকে ইয়েস ইচ্ছে করে এভাবে পড়ে আছে, না হলে আর সময় ওর মুখে একটা বিরক্তিকর ভাব স্পষ্ট বোঝা যায়। রিধি ইয়েসকে না দেখার মতো করে সামনে চলে যেতে নেয়। দুপুরের সময় এই জায়গাটা খালিই থাকে সব সময়, তাই আজও তাকে ছাড়া আর কেউ নেই। রিধি একটু যেতেই শুনে ইয়েসের গম্ভীর কণ্ঠ, কি ম্যাডাম, আজকে আর আমাকে তুলবে না নাকি? রিধি পিছনে ফিরে মুখ ভেঙচি কেটে বলল, কেউ ইচ্ছে করে পড়লে তাকে তুলি না হু। এটা শুনে ইয়েসও রিধির মতো মুখ ভেঙচি কেটে বলল, কেউ আবার ইচ্ছে করে পড়ে নাকি? নাটক জও সব। এটা বলে রিধি সামনের দিকে হাঁটা ধরল। এটা দেখে ইয়েস তাড়াতাড়ি উঠে রিধির হাত চেপে ধরল। কি করছেন, ছাড়েন। আগে বলো তুমি আমাকে ভালোবাসো, তারপর ছাড়ব। পাগল নাকি আমি আপনাকে ভালোবাসি না? হাত ছাড়েন। হুমম পাগল কিন্তু তোমার জন্য। ও তাই নাকি? কিন্তু আমি তো কোনো পাগলকে ভালোবাসি না, তাই এখন হাত ছাড়েন। সত্যিই ভালোবাসো না? না। সত্যি? হুমম। কিন্তু কেন, আমি এত সুন্দর আর হ্যান্ডসাম, তাহলে কেন আমারে ভালোবাসো না? কত মেয়ে আমার পিছনে ঘুরছে জানো, কিন্তু আমি কাউরে পাত্তা দেই নাই। আমার জীবনে প্রথম কেউরে ভালো লাগছে, আর সেটা হলো তুমি। প্লিজ বলো না একবার ভালোবাসি। এগুলো শুনে রিধি ভেঙচি কেটে বলে, ডঙ্গে আর বাঁচি না বাপু,
আর আপনি হ্যান্ডসাম না ছাই? এটা বলে হাত ছাড়িয়ে চলে যেতে নেয়। তখন ইয়েস বলে, বিয়ে করলে তোমাকেই করব, তা কর দিয়ে হোক বা তুলে নিয়ে এসে। রিধি আর কিছু না বলে সোজা চলে যায়। ওই দিন ইয়েসের সাথে কথা হওয়ার পর প্রায় 1 মাস হয়ে গেল রিধির ইয়েসের সাথে আর কথা হয় নাই, কখনো একটু আধটু দেখা হতো। কিন্তু রিধি মনটা প্রচণ্ড আনচান আনচান করতেছে ইয়েসরে দেখার জন্য, কেন ও নিজেও জানে না। এই কয়েকদিনই ওর বাবা ওরে ওনার ফ্রেন্ডের ছেলের কথা বলছে, যার সাথে রিধির বিয়ে ঠিক করে রাখা আছে। রিধির বাবা এটাও বলছে কিছু দিনের মধ্যে তারা নাকি রিধিকে দেখতে আসবে, সাথে এনগেজমেন্ট করে যাবে, কয়েকদিন পরে এসে একেবারে বিয়ে করিয়ে নিয়ে যাবে। রিধি মানাও করছে ওর বাবারে, এখন ওয়ে বিয়ে করবে না, এইচএসসি দিয়ে তারপর করবে। ওর বাবারও এটাই ইচ্ছা ছিল, কিন্তু ইয়াস কখন কি করে বসে সে ভয়ে উনি তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দিতে চাচ্ছেন। ভয় তো উনি রিধিকে এখন প্রতিদিন ওনার সাথে করে নিয়ে যায় কলেজে, আবার নিয়ে আসে। তাই রিধির সাথে মূলত ইয়েসের দেখা হয় না। কেন জানি না রিধির মন চাচ্ছে না ওই ছেলের সাথে বিয়েটা করতে, বারবার ইয়েসের কথা মনে আসছে। কি জান, এত রাতে আমার কথা ভাবতেছ নাকি? রিধি জানালার পাশে বসে এইসব কথা ভাবতেছে। এমন সময় একটা চিরচেনা গম্ভীর কণ্ঠ শুনতে পায়। সাথে সাথে ওই পিছনে তাকায়, দেখে ইয়াস দাঁড়ায় আছে মুখে হাসি নিয়ে। একবার রিধি ঘড়ির দিকে তাকায়, দেখে রাত 12টা বাজে, এত রাতে ইয়াসে এখানে। নিশ্চিত এটা ওর মনের ভুল। রিধির চোখ মুখ কাচলাইয়া ভালো করে চেয়ে দেখে ইয়াস এখানেই দাঁড়ায় আছে। এটা দেখে ইয়াস বাঁকা হেসে বলে, জান এটা স্বপ্ন না সত্যিই আমি। এবার রিধি একটু ভয় পেয়ে যায়, ওর বারবার মনে পড়তেছে ওই দিন ইয়াসের বলা কথা, বিয়ে তো তোমারই করব, হয় তুলে এনে না হয় কর দিয়ে। জান কি ভাবতেছ? কথাটা ইয়াস রিধির কাছে এসে ওকে জড়িয়ে ধরে বলে, ক কি করতেছেন? রিধি কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে। ইয়াস হাসকি সরে বলে, একটু আদর করতে মন চাচ্ছে, করি। এটা বলে রিধির গলায় চুমু খেতে থাকে। রিধি ইয়েসের ছোঁয়ায় বারবার কেঁপে উঠতাছে। দে, দেখেন আপনি চলে যান, কে কেউ দেখলে খারাপ ভাবে। ইয়াস একইভাবে চুমু দিতে দিতে বলে, বউয়ের সাথে তার স্বামী আছে, এখানে খারাপ ভাবার কি আছে? আপনি এখানে আসলেন কিভাবে? ইয়াস রিধির গলা থেকে মুখ তুলে বলে, কেন পাইপ বেয়ে ছাদে উঠছি, তারপর এখানে চলে আসি। রিধি মনে মনে ভাবে, ছাদের দরজা তো লাগানো ছিল। তারপর হুট করে মনে পড়ে ওই বিকালে যখন ছাদে গেছে তখন ওর মায়ের ডাকে তাড়াহুড়োই দরজা না লাগিয়েই চলে আসে। এবার ইয়েস ভালো করে রিধিকে দেখে, ড্রিম লাইটের হালকা আলোতে ওর ভয়ার্থক মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে। পরেন একটা সাদা টি শার্ট, সাথে কালো পাজামা, চুলগুলো দুটো ফ্রান্স বেনুনি করা, ফুলো গাল দুটো লাল হয়ে আছে। কি যে সিগ্ধ লাগতেছে, একদম বাচ্চা বাচ্চা। এটা ভেবে আবার রিধির গালে দুটো চুমু খেয়ে নিল। আর বলল, জান কতদিন ধরে তোমার সাথে কথা হয় না, তোমার ওই হিটলার বাপটার জন্য। রিধি বলে, উফ ছাড়েন তো, আর বাড়িতে যান এখন, না হলে দেখেন কি করি। কি করবে, চেঁচাবে চেঁচাও, সবাই আসবে, আমাদের একসাথে দেখব, তারপর বিয়ে দিয়ে দিবে, আমারই ভালো। আপনার কি শরম লজ্জা নাই? আপনার বাবা যে গ্রোয়াম প্রাধন, তার ব্যাপারে একটু ভাবুন, ওনার সম্মানের কি হবে? সম্মান দিয়ে কি পানি খাবো নাকি? তো আমাকে দিয়ে পানি খাবেন নাকি? কথাটা বিরক্ত নিয়ে বলে। ইয়াস ঠোঁট কামড়ে হেসে রিধির মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করে বলে, না তোমাকে খাবো। রিধি তবদা লেগে ইয়াসের দিকে তাকায় থাকে। কিছুক্ষণ পরে বলে, দেখে এসব ঠিক না, আর আমার বিয়ে তো ঠিক আপনি জানেন। হ্যাঁ তো কি হয়েছে, তুমি তো ওরে আর পছন্দ করো না। কে বলছে করি না? আমি জানি। আচ্ছা আগে বলো, তুমি ওকে কখনো দেখছো? না। তো ওরে কিভাবে পছন্দ করো?
বাবা যার সাথে বিয়ে ঠিক করব তারই আমার পছন্দ। আমি তো। রিধি রিধি তোমার ঘরে কে? তুমি কি এখনো ঘুমাওনি? রিধির বাবা গলা শুনে রিধি ভয় পেয়ে যায় আর করুণ দৃষ্টিতে ইয়েসের দিকে তাকায়। ইয়াস ওকে চোখ দিয়ে আশ্বাস দেয় কিছু হবে না আর ওয়ে ওয়াশরুমে চলে যায়। রিধির বাবা ঘরে ঢুকে দেখে রিধি বই নিয়ে বসে আছে। ওনাকে দেখে রিধি শান্ত কণ্ঠে বলে, বাবা তুমি এখনো ঘুমাওনি? উনি রিধিকে এত রাতে পড়তে দেখে কপাল কুঁচকে ফেলে। তারপর বলে, এত রাতে বই নিয়ে কি করছো? রিধি বলে, সামনে পরীক্ষা তো তাই পড়ছিলাম আর কি। তাই বলে এত রাত করে পড়তে হবে না, ঘুমাও এখন। রিধিও বাধ্য মেয়ের মতো বলে, আচ্ছা বাবা। তারপর বই রেখে দেয়। তুমিও গিয়ে ঘুমিয়ে পড়ো বাবা। হ্যাঁ যাচ্ছি। উনি যেতে গিয়েও থেমে যায়। রিধি এটা দেখে শুকনো ঢুক গিলে। উনি পিছনে ঘুরে বলেন, আচ্ছা তোমার সাথে এতক্ষণ কি কেউ ছিল? না মানে আমি ঘর থেকে আরেকজনের কণ্ঠের সুর পেয়েছিলাম। আর এত রাতে কে থাকবে আমার সাথে বই আওয়াজ করে পড়তেছিলাম, ওটাই হয়তো শুনছ। তোমার মনের ভুল, এমন কিছু না। হয়তো। আচ্ছা গুড নাইট। উনি আর কিছু বলে না চলে যান। রিধি ওর বাবা যেতে যেন হাফ ছেড়ে বাঁচে। ইয়াসও বেরিয়ে আসে। তারপর, কি হলো তোমার বাবাকে বললে না কেন আমি এখানে আছি? ইয়াস এক ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করে। রিধি চিবিয়ে চিবিয়ে বলে, আমারে আপনারে দুজনে একসাথে দেখলে জ্যান্ত পুঁতে দিত। আমি থাকতে জীবনে এটা করতে পারতো না তোমার বাপ তোমার সাথে, আর আমার সাথে তো আর আগে না। রিধি এটা শুনে মুখ ভেঙচি কেটে বলে, যত সব নাটক। আর আপনি না আমাকে কর দিয়ে বিয়ে করেন বলছিলেন, কি হলো এখন? আপনিও তো কিছু বললেন না। ইয়াস এটা শুনে খিলখিল করে হেসে দেয়, কিছু বলবো তার আগেই ওরে হাসতে দেখে রিধি ওর মুখ চেপে ধরে বলে, আরে বাল আসতে হাসেন, না হলে আবার বাবা চলে আসবে। ইয়াস রিধির দিকে তাকিয়ে শুকনো ঢুক গিলে হাসকি সরে বলে, এভাবে বেশিক্ষণ থাকলে নিজেকে কিন্তু আর কন্ট্রোলে রাখতে পারবো না জান। রিধি কিছুটা কেঁপে ওঠে ইয়াসের কণ্ঠের স্বর শুনে, তারপর সাথে সাথে ওর কাছ থেকে দূরে চলে যায় আর বলে, এখন যান এখান থেকে। ইয়াস বলে, হ্যাঁ যাচ্ছি, তার আগে শুনে নিই তোমার কথা। আমার কথা মানে আমার কিছু বলার নেই জান। না মানে বিয়ে কথা বলতেছিলে, ওটা শেষ করে নেও। রিধি বিরক্তকর ভাব নিয়ে বলল, আমি বিয়ের কথা কি বললাম? এই যে তোমার আমারে বিয়ে করার ইচ্ছা হচ্ছে, তাই বলে আপনি না আমাকে কর দিয়ে বিয়ে করে এখন কিছু বলেননি কেন? শেষের কথাটা একটু ডং করে বলে ইয়েস। আমি এটা বলতে চাইনি। তো কি বলতে চাইছেন ম্যাডাম? কিছু না, এখন যান। আচ্ছা আপনার কথার ওর দিয়ে যাই, মানে এখন কেন কিছু করলাম না জানো, কারণ এটা ঠিক সময় না। সময় আসলে ঠিকই করব ভাই। এটা চলে যায়। ইয়েস রিধি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে তখন নিচে তাকায়, তখনই ইয়েস আবার এসে ওর গালে চুমু খেয়ে চলে যায়। রিধি হা করে ওর গালে হাত দিয়ে ইয়েসের যাওয়ার দিকে তাকায় আছে। তারপর মুচকি হেসে বলে, পাগল একটা। রিধির বাবা কিছু দিন ধরেই দেখছে ওনার মেয়ে কেমন পাল্টে গেছে। আবার প্রায়ই উনি বাড়ির আশেপাশে ইয়াসকে ঘুরতে দেখেন। ওনার কেন যেন এসব কিছু ভালো লাগছে না। তাই উনি রিধির বিয়েটা কিছু দিনের মধ্যেই দিয়ে দিতে চাচ্ছেন। যদি রিধি কিছু উল্টা পাল্টা করে বসে ইয়েসের সাথে, তাহলে তো ওনার বন্ধুকে দেওয়া কথা রাখতে পারবে না। রিধি ছোটবেলা থেকেই এই বিয়ের কথা হয়েছে, এখন যদি বিয়ে না হয়। আর ওনার বন্ধুর ছেলেও ভালো, নিজস্ব বিজনেসও আছে। রিধিকে তো পছন্দও করে। অনেক সুখে থাকবে ওনার রিধি। ইয়াস ভালো না তেমনও কিছু না, কিন্তু রিধি বিয়ে কথা যদি আগে না হতো তাহলে হয়তো উনি ভেবে দেখত, কিন্তু এখন সম্ভব না। বাবা ডাকছো আমায়? রিধির বাবার ভাবনার মাঝেই রিধি দরজার বাইরে থেকে বলে ওঠে, হ্যাঁ মা।
বাহিরে দাঁড়িয়ে কেন, ভিতরে আসো। রিধি ভিতরে এসে ওর বাবার পাশে বসে পড়ে আর জিজ্ঞাসা করে, কি বলবে বলো। আসলে তোমাকে আমার ফ্রেন্ড আর তার ছেলে যার সাথে তোমার বিয়ের কথা হয়েছে তারা তোমাকে দেখতে আসবে 2 দিন পর, তোমার এতে কোনো আপত্তি নেই তো? রিধির এটা শুনে সবকিছু যেন অন্ধকার হয়ে যায়। ওই তো এই কয়েকদিনই ইয়েসকে অনেক ভালোবেসে ফেলছে। তার উপর ওর শরীরে ইয়েসের ছোঁয়া আছে, হালকা পাতলা হলেও ইয়েসই তো প্রথম কোনো পুরুষ যে কিনা ওকে ছুঁয়েছে। এখন কি করবে রিধি? কিন্তু এটা তো ওরই দোষ। ওই জানতো ওর বিয়ে আগে থেকেই ঠিক আছে, কেন ইয়েসকে কাছে আসতে দিল? ওর বাবাকে তো না করতে পারবে না, অনেক ভালোবাসে রিধি ওর বাবাকে। এখন কিভাবে না করতে পারে? কি হলো মা, তুমি রাজি তো? রিধির বাবার ডাকে রিধির ভাবনার ছেদ পড়ে আর শান্ত কণ্ঠে বলে, হ্যাঁ, তোমার যা ইচ্ছে। তোমার কথা আমি না করতে পারি নাকি? এই তো আমার লক্ষ্মী মেয়ে। আচ্ছা, এখন যাই আমি। আচ্ছা, যাও। রিধি নিজের ঘরে এসে দরজা লাগিয়ে কান্না শুরু করে দিছে। হ্যাঁ, না বলে যে ওর কাছে কোনো উপায় ছিল না। ছোট থেকেই ওর বাবাকে রিধি অনেক ভালোবাসে তো। কিন্তু ইয়েসের কি হবে? আজকে সকাল থেকেই রিধিদের বাড়িতে আনুষ্ঠানের তোড়জোড় পড়ে আছে। পাড়া প্রতিবেশীরা সকলেই এসেছে। সকলে কাজে ব্যস্ত, কারণ আজকে রিধিকে দেখতে আসবে ওর বাবার বন্ধুরা। আর আজকেই নাকি বিয়ে করিয়ে নিয়ে যাবে, এটা ওদের ইচ্ছা। রিধির বাবারও এতে কোনো আপত্তি নেই, তাই আজই রিধির বিয়ে দিয়ে দিবেন। বেশি কেউকে দাওয়াত করেনি, কিছু পাড়া প্রতিবেশী আর স্কুলের স্যারদের। সবাই কাজে প্রচুর ব্যস্ত। সবাই কাজের সাথে সাথে হাসাহাসিও করতেছে। এদিকে রিধি এক মনে আয়নার সামনে বসে নিজেকে দেখছে। পরনে লাল টুকটুকে একটা শাড়ি, সাথে হাত বড়তি চুড়ি, চুলগুলো খোপা করে গোপাল ফুল লাগানো, সাথে চোখে কাজল পড়ছে আর হালকা মেকআপ করছে, অসম্ভব সুন্দর লাগতাছে। রিধি এক মনে দেখতাছে নিজেকে আর ভাবতাছে সবাই কত খুশি। কিন্তু রিধি মনে কোনো খুশি নাই। এখন যদি এভাবে ইয়াস রিধিকে দেখতো তাহলে তো চোখ দিয়ে গিলে খাইতো। ইয়াস হয়তো জানেই না আজকে রিধির বিয়ে। কিভাবে জানবে? রিধি তো ইয়াসকে বলেই নাই। আর রিধির বাবা তো এই খবর বাইরে যাইতে দেয় নাই। শুধু আজকে সবাইকে বলছে আর গিয়ে নিয়ে আসছে। রিধি দিদি, রিধি দিদি। একটা বাচ্চার কথায় রিধির ভাবনার ছেদ পড়ে। হুমম বলো, দীপ্তি কি হয়েছে? এটা পাশের আন্টির বাচ্চা, অনেক কিউট। রিধির সাথে এর ভালো বন্ডিং। ওর ভাইয়ের সাথে ক্লাস 3-তে পড়ে। আজকে না তোমারে অনেক সুন্দর লাগতাছে। রিধি মুচকি হেসে বলে, সত্যি? হুমম সত্যি, এটা নেও। একটা কাগজ দিয়ে বলল দীপ্তি। রিধি ভ্রু কুঁচকে তাকায় আর বলে, এটা কি? তোমার কানে কানে বলবো, এদিকে আসো। রিধি দীপ্তির সামনে কান বাড়ায় দেয় আর দীপ্তি বলে, এটা ইয়াস ভাইয়া দিছে, বলছে যেন কাউরে না বলি, আর এটা দিয়ে তোমার কানে কানে বলি। এখন আমি যাই। এটা বলে দীপ্তি দিছে একটা দৌড়। রিধি এইদিকে মন না দিয়ে তাড়াতাড়ি কাকটা খুলে কাগজের লেখাগুলো পড়ে তো রিধি পুরাই অবাক। ছাদে কি করে ইয়াস? এখন কি আমার যাওয়া উচিত নাকি না? না গেলে তো বলছে এখানে চলে আসবে। এখন কি করি? অনেকক্ষণ ভাবনা চিন্তার পর রিধি ছাদে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে ছেলে এসে পড়ছে সবাই, তাই ওখানে ব্যস্ত। এদিকটায় খালি, তাই রিধি সহজেই ছাদে উঠে পড়ে। ছাদে উঠতেই হাতে হেঁচকা টান অনুভব করে। কিছু বুঝে ওঠার আগেই ইয়াস ওকে দেওয়ালের সাথে চেপে ধরে। তুই? ইয়াস কিছু বলতে নিয়েও পারল না, যতটা রাগ নিয়ে এখানে আসে রিধির দেখে যেন সব এক নিমিষেই চলে গেছে। এত সুন্দর লাগতাছে। এরকম হলে বিয়ে পর ইয়াস রিধির ওপর ইয়াস কিভাবে রাগ দেখাবে? এই মেয়ে সবসময় এতটা মুগ্ধ কেন করে ওরে? আপনি এখানে কি করেন? প্লিজ চলে যান,
আজকে এখানে কোনো ঝামেলা কইরে না প্লিজ। আর কিছু বলার আগে ইয়াস ও রোষ্ট রিধি রোষ্টে মিলিয়ে দিল। রিধি যখন বুঝতে পারল কি হচ্ছে তখন ছাড় পাওয়ার জন্য ছটফট করতে লাগল। রিধি নিজের সব শক্তি দিয়ে ধাক্কা মারে ইয়াসকে এতে কিছুটা পিছিয়ে যায়। যখন আবার রিধির কাছে আসতে নিবে তখন রিধি মুখে হাত দিয়ে নিচে বসে কান্না শুরু করে দেয়। এটা দেখে ইয়াসের বুক ধুকপুক করে ওঠে, ও একটু বেশি করে ফেলছে বুঝি। ইয়াস রিধির কাছে এসে বিচলিত হয়ে বলতে থাকে, জান বেশি লাগছে বুঝি, সরি সরি, আসলে আমি বুঝতে পারি নাই। রিধি কান্না করতে করতে বলে, আপনি কেন এমন করছেন? প্লিজ এখান থেকে চলে যান, কেউ দেখলে কি ভাববে, আর আজকে আমার বিয়ে। আপনি প্লিজ চলে যান। হ্যাঁ জানি তো বিয়ে, কিন্তু বর ছাড়া কিভাবে বিয়ে হবে? বর তো নিচে চলে আসছে। এটা শুনে ইয়াস না চাইতেও ওর রাগ উঠে যায়। রিধির গাল শক্ত করে ধরে বলে, কুত্তার বাচ্চা, বর নিচে মানে তোর বর আমি, একমাত্র আমি। তুই অন্য কাউরে তোর বর ভাবার সাহস পাস কোথা থেকে? রিধি এই প্রথম মনে হয় ইয়াসকে এভাবে রাখতে দেখল। ওর গাল থেকে মনে হচ্ছে একটু পরেই রক্ত গড়াই পড়বে, যা শক্ত করে ধরছে। ওর চোখ দিয়ে অনবরত জল পড়তেই আছে। ইয়াসের রিধির চোখের দিকে চোখ পড়তেই ওয়ে রিধির গাল ছেড়ে দেয়। এটা ওয়ে কি করতেছি? এতক্ষণ এই ফুলের মতো মেয়েটাকে এত কষ্ট দিল ও। আর বেশি দেরি করা যাবে না, যা করার এখনই করতে হবে। দেখেন আপনি প্লিজ চলে যান, না হলে আপনার বাবারও মান সম্মান যাবে, সাথে আমার বাবারও। ইয়াস রিধির কথায় পাওয়া না দিয়ে হঠাৎ একটা ছিটি বাজাইল। সাথে সাথে নিচ থেকে একটা বাক্স ওপরে ছুঁড়ে মারল। রিধি তো হা করে এসব দেখছে। রিধিদের বিল্ডিংটা একতলা, তাই ইয়াস পাইপ বেয়ে এসে পড়তে পারে। আর এই বাক্সটা ওপর চলে আসছে। ইয়াস বাক্সটা রিধির সামনে এনে রাখলো আর চোখের ইশারায় রিধিকে এটা খুলতে বলল। বাক্সটা একটু বড়ই, রিধি খুলব কিনা এটা ভাবতেছে এমন সময় ইয়াস বলে, তাড়াতাড়ি খুলো, বিয়ে করতে হবে না, নাকি আবার কেউ চলে আসবে? রিধি চোখ মুছে ঠোঁট উল্টে বলে, এটা খুলে আপনি চলে যাবে তো? ইয়াস বাঁকা হেসে বলে, অবশ্যই। রিধি ঝটপট বাক্সটা খুলে ফেলে। খোলার পর রিধির চোখ বড় বড় হয়ে যায় বাক্সের ভিতরে ব্যাঙ দেখে। ব্যাঙগুলো ওর দিকেই আসতে নেয়। হঠাৎ একটা ব্যাঙ লাফ দিয়ে রিধির ঘাড়ে এসে পড়ে। রিধি জোরে চিৎকার করতে থাকে, ওমাগো ওমাগো। ইয়াস এই সুযোগে নিজের শরীরের টি শার্ট খুলে ফেলে। আর রিধি চিৎকার করতে করতে লাফ দিয়ে ইয়াসের কোলে উঠে পড়ে। এতক্ষণ সবাই ছেলেদের আপ্যায়ন করতে ব্যস্ত ছিল, কিন্তু ছাদে থেকে রিধির চিৎকারে আওয়াজ শুনে সবাই ছাদে চলে আসে, সাথে ছেলের বাড়ির লোকেরাও। ছাদের দরজা লাগানো ছিল না, তাই সবাই সহজেই ছাদে চলে আসে। এসে সবাই তুই ইয়াস আর রিধিকে এভাবে দেখে হা করে তাকায় আছে। এতক্ষণে ব্যাঙগুলো চলে গেছে অন্যদিকে, কিন্তু রিধি ইয়াসের কোলেই এখনো। রিধির বাবা চিৎকার করে বলে উঠল, রিধি এসব কি হচ্ছে কি? রিধি ওর বাবার কণ্ঠ শুনে এতক্ষণে চোখ মেলে তাকায় দেখে সবাই ওর দিকে কেমন করে তাকায় আছে। রিধি ভালো করে সবকিছু যখন বোঝে তখন কান্না শুরু করে দেয় ইয়াসের কোল থেকে নেমে। ওর বাবা ওকে এসে যেই না থাপ্পড় দিতে যাবে তার আগেই ইয়াস এসে হাত ধরে নেয় আর গম্ভীর স্বরে বলে, ওর গায়ে হাত দিবেন না, যা বলার মুখে বলুন। রিধির বাবা রাগী কণ্ঠে বলে, তোমার পারমিশন নিতে হবে আমার মেয়ের গায়ে হাত দেওয়ার আগে বুঝি? ইয়াসের সহজ সরল জবাব, আপনার যা মনে হয়। এটা শুনে রিধির বাবা ইয়াসকে একটা থাপ্পড় দিয়ে বসে। ইয়াস কিছু বলে না, শুধু তাকায় আছে ওনার দিকে। এদিকে রিধির তো কেঁদে কেঁদে অবস্থা খারাপ। ওর মা এসে ওকে জোড়ায় ধরছে। রিধি কান্না করতেছে আর বলতেছে, তোমরা যা ভাবছো তেমন কিছু না, বিশ্বাস করো। কিন্তু এদিকে তো সব মানুষ এটা নিয়ে কথা বলা শুরু করে দিছে।
সবাই যে অবস্থায় দেখছে ওদের কেউই তো বিশ্বাস করবো না রিধির কথা। রিধির বাবার বন্ধু ওর বাবার কাছে এসে বলল, চলে নিচে কথা আছে। তারপর সবাই নিচে চলে আসে, সাথে রিধিকে নিয়ে আসে। ইয়াসও জামা কাপড় পরে নিচে চলে আসে। কয়েকজন গিয়ে ইয়াসের বাবাকে খবর দেয়, কারণ উনি তো গ্রাম প্রধান, এখন ওনারই এর বিচার করা লাগবে। নিজের ছেলে দেখে তো আর ছাড় দিবে না। এদিকে রিধির বাবার বন্ধু বিয়ে ভেঙে চলে গেছে, এই মেয়েকে তিনি ওনার ছেলের বউ করবেন না। তা যাই হয়ে যাক না কেন, এখন আশেপাশে কানাঘুষা চলছেই, কত কেউ কত কথা বলতেছে। রিধির বাবা এক কোণায় মাথায় হতো দিয়ে বসে আছেন। রিধি আর রিধির মা তো কান্না করেই চলছে একসাথে। রিধি ভাই এগুলো সব দেখছিল চুপচাপ। এত কিছু মাঝেও একজন নিশ্চিন্তে বসে আঙ্গুল ফল খেয়েই যাচ্ছে, আর সেটা হলো ইয়াস। ইয়াস তো এটাই চাইছিল। কিছুক্ষণ পর ইয়াসের বাবা আসলো, তিনি ছেলের দিকে তাকায় আছে, ছেলে ওনার মুচকি মুচকি হাসতাছে। উনি কিছু বলেনি ওনার ছেলেরে, কারণ ছেলে তো ওনার আগেই বলছে এমন কিছু করব। একজন টিচার এসে সব কিছু বলে ইয়াসের বাবারে। উনি সবকিছু শুনে বলে, সবাই যখন একসাথে দেখছে ওদের, তাহলে আর কি করার, ওদের বিয়ে দিয়ে দিই। সবাই একসাথে বলে ওঠে, এটাই ঠিক হবে। ইয়াসের বাবা আবার বলে, আমার কোনো আপত্তি নেই রিধিকে আমার বাড়ির বউ বানাতে। সবাই চাইলে এখনই বিয়েটা পড়িয়ে দেই, পরে না হয় বড় করে অনুষ্ঠান করে বিয়ে দেব। কিছুক্ষণ পরেই ইয়াসের বন্ধুরা সবাই চলে আসে। তারপরে রিধি আর ইয়াসে বিয়ে পড়িয়ে দেওয়ার হয়। এবার বিদায়ের পালা। ইয়াস যাওয়ার আগে রিধির বাবার কাছে যায় আর বলে, দেখলেন শ্বশুর মশাই, ফাইনালি বিয়ে হয়ে গেল। আপনি যদি আগে রাজি থাকতেন তাহলে এত কিছু করা লাগতো না, আর না এমন সিচুয়েশন তৈরি হতো। আপনার জন্য শেষমেশ কি না কর দিয়ে বিয়ে করতে হলো। রিধির বাবা কি আর বলবে, সব তো ওনার কারণেই হয়েছে, আগে রাজি থাকলে এত কিছু আর হতো না। এটা ভেবে তিনি একটা বড় নিঃশ্বাস ছাড়ে আর ইয়াসরে বলে, আমার মেয়ের ভালো করে খেয়াল রেখো, আর ওর যদি কষ্ট দিছ না তাহলে খবর আছে। ইয়াসও ভাব নিয়ে বলে, খেয়াল তো রাখবো অবশ্যই, এর কষ্ট দেওয়ার জন্য এত কষ্ট করে বিয়ে করলাম নাকি। তারপর সবাই ওদের গাড়িতে উঠিয়ে দিয়ে চলে আসে। রিধি গাড়িতে ওঠে ইয়াসের দিকে রাগী দৃষ্টিতে তাকায় আছে। ওদের গাড়িতে শুধু সানি আর তুষার, আর ওরা দুজন। তুষার ড্রাইভ করছে আর সানি পাশে বসে ফোন দেখছে। ইয়াস রিধির দিকে তাকায় দেখে রিধি ওর দিকে কেমন খেয়ে ফেলা দৃষ্টিতে তাকায় আছে। অনেক কান্নার ফলে চোখ মুখ সব লাল হয়ে আছে। ইয়াসকে তাকায় থাকতে দেখে রিধি বলে, ব্যাঙগুলো ওপরে কেঁদেছে। এটা শুনে সানি, তুষার দুজনেই পিছনে তাকায়। সানি আগ বাড়িয়ে বলে ওঠে, বৌদি আমি দিছি, ভালো কাজ করছে না। এবার রিধি ইয়াসের দিক থেকে চোখ ফিরে সানির দিকে তাকায়। সানি তো রিধিকে এভাবে তাকে দেখে শুকনো একটা ঢুক গিলল। রিধির যেমন না পারে চোখ দিয়েই ওকে ধ্বংস করে দেয়। রিধি ওর দিক থেকে চোখ ফিরিয়ে কোনো অগ্রিম বাধা ছাড়া ইয়াসের উপর ঝাঁপিয়ে পড়ে আর বলতে থাকে, এমনটা কেন করলেন, এটা না করলে কি হইতো না। এগুলো দেখে সানি আর তুষার গাড়ি থামিয়ে দৌড় দিয়ে গাড়ি থেকে বেরিয়ে যায়। পরিবেশ শান্ত হলে তারপর না হয় আসবে। এখন ইয়াসই সব সামলাক। অন্য গাড়ি আগেই চলে গেছে, শুধু ওদেরটাই পিছনে। তাই সমস্যা নেই, না হলে ইয়াসের বাবারে গাড়ি থামানোর কারণ কি বলতো। এদিকে রিধি তো ইয়াসরে চুলমুল টেনে রাখতেছে না। ইয়াস হঠাৎ করে রিধির হাত দুটো নিজের হাতে বন্দি করে রিধির ঠোঁটের সাথে ওর ঠোঁট মিলিয়ে দেয়। এটা দেখে রিধি চোখ বড় বড় করে ফেলে। ছাড়া পাওয়ার জন্য ছটফট করে থাকে, কিন্তু ইয়াস ছাড়ে না। এক পর্যায়ে না পেরে রিধিও ইয়াসের সাথে রেসপন্স করতে থাকে। প্রায় 10 মিনিট পর ইয়াস রিধিরে ছাড়ে। দুজনের ঘন ঘন শ্বাস ছাড়া গাড়িতে আর কিছু শোনা যাচ্ছে না। রিধি ইয়াসের বুকে মাথা রেখে বলে, এমনটা কেন করলেন। ইয়াস রিধির চুলে হাত বুলায় দিতে দিতে বলে,
কি করলাম? এভাবে বিয়েটা না করলে কি হইতো না? কিভাবে? এবার রিধি রেগে যায় আর বলে, কুত্তার বাচ্চা, নাটক করস তুই, বুঝস না? ইয়াস বলে, হায় ভগবান, আমি নাটক কেন করমু? আমি কি মেয়ে নাকি, আর আমি কুত্তার বাচ্চা না মানুষের বাচ্চা? রিধি রাগী দৃষ্টিতে ইয়াসের দিকে তাকায় আছে। ওকে সরি বাবা, সরি। আর এভাবে ছাড়া কিভাবে বিয়ে করার উপায় ছিল? রিধি ঠোঁট উল্টিয়ে বলে, কেন আপনি আমারে তুলে নিয়ে গিয়ে বিয়েটা করতে পারতেন না? এভাবে আপনার বাবারও মান সম্মান গেল, আমার বাবারও। পছন্দের মানুষের পাইছি, এই খুশিতে আমার নাচতে মন চাচ্ছে, আর উনি আছে মান সম্মান নিয়ে। শরম লজ্জা করে না? কর দিয়ে যে বিয়ে করছেন। কর দিয়ে বিয়ে করে যদি পছন্দের মানুষ পাই, এমন কট 1000 বার খাইতে রাজি আছি। আর এখানে মান সম্মান আর শরম লজ্জা কথা না বলাই উচিত। আর তোমার বাবার মান সম্মান আর আমার বাবাকেও টাই যাবে না। আমি এইখানে সবাইকে মানা করে দিয়ে আসছি যাতে এই খবর বাইরে না যায়। তাই চিন্তা করো না। সবাই আপনার কথা শুনে বসে থাকবে তো? ওরা যদি আমার কথা না শুনে, ওরাই জানে ওদের কি হবে। কি হবে? ওটা তোমার জানার দরকার নেই। এখন যাওয়া যাক বাড়ি। ওদের দুটোকে ডাকি, তোমার ভয় যা দৌড় দিছে। এটা বলেই ইয়াস মুচকি হাসে। রিধি এবার একটু চিন্তামুক্ত হয়েছে। ইয়াস যখন বলছে তাহলে এটা হবেই। হঠাৎ রিধি দুষ্টু হেসে বলে, কংগ্রাচুলেশন ফর কট ম্যারেজ। ইয়াস ছোট ছোট চোখ করে তাকায়, মুচকি হেসে বলে, কংগ্রাচুলেশন টু জান। সমাপ্ত।